কিছুতেই বিয়ে করতে পারবো না। বিয়েটা কি ছেড়ে খেলা নাকি যে যখন যাকে খুশি বিয়ে করব আর ইচ্ছা হলো না ছেড়ে দিব? ব্যাস, অনেক হয়েছে তোমার বড় বড় লেকচার। আমি পিচ্চি মেয়ের কাছ থেকে লেকচার শুনতে রাজি না। এই জীবন জাঙ্কুক কারো কথা শোনে না। আমি যা চাই তা পাই, আর না পেলে তা জোর করে ছিনিয়ে নিই। তোমাকে তো বিয়ে করতেই হবে জান। আমি মরে গেলেও আপনার মতো গ্যাংস্টার মাফিয়াকে বিয়ে করব না, যে কিনা আমার চোখের সামনে একটা মানুষকে মেরে ফেললো। আমি তাকে বিয়ে করব? এর থেকে আমার মরণ ভালো। সুইটহার্ট, বেশি কথা না বলে এই পেপারটাতে সাইন করে দাও। আর যদি না করো তার ব্যবস্থাও আমার কাছে আছে। আমি সাইন করব না, আপনি যা ইচ্ছে করতে পারেন। আমি আপনাকে ভালো জানতাম, আপনি আমার বাবার বন্ধুর ছেলে, তাই আমি আপনাকে ভাইয়া বলে ডাকতাম। আর আপনি কি করলেন? আমার বিশ্বাসের এই মূল্য দিলেন? আমি আপনাকে দেখে নেব। ছি! জাঙ্কুক চোখ মেরে বলল, আরে যান, পরে দেখে নিও, আগে সাইনটা করো। রাতে যত খুশি দেখো। না, আমি সাইন করব না। ওকে। এই ফিলিক্স আর শুভ, কামিং। তে সামনে তাকিয়ে চমকে যায়, কারণ দুইটা লোক তার বাবার মাথায় গান ধরে চোখ মুখ বাঁধা অবস্থায় নিয়ে এসেছে। ওর বাবা বলছে, তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছ এভাবে? একবার শুধু চোখের বাঁধন খুলে দাও, তারপর দেখব তোমাদের কে বাঁচাবে। আমার গায়ে হাত কার এত বড় সাহস? ফিলিক্স, শুভ, ওনার বাঁধন খুলে দাও। ইয়েস স্যার। শ্বশুর মশাই, দেখে নিন আপনার একমাত্র মেয়ের জামাইকে। আমার সাহসের জন্য আমি আপনাকে নিয়ে এসেছি। কি চিনতে পারছেন? জাঙ্কুক, তুই আমাকে এইভাবে ধরে নিছিস? লজ্জা করে না তোর? বাবার বয়সী একজনকে গুন্ডা দিয়ে এভাবে ধরে নিছিস? না, লজ্জা করে না? সেদিন আপনার লজ্জা করেনি? এভাবে বড় বড় ডায়লগ দিচ্ছেন। কি চাস তুই? চাই তো অনেক কিছুই, কিন্তু এখন শুধুমাত্র আপনার মেয়ে হলেই চলবে। আপনার মেয়েকে চাই আমি। তের বাবা তখন খেয়াল করে তে চেয়ারে বসে কান্না করছে। মা মরা মেয়ে তে, বাবা তাকে খুব বেশি ভালোবাসে। বাবার জান হচ্ছে তে, খুব জেদি। যখন যেটা চাই তখন সেটাই দিতে হয়। দেখতে একদম পুতুলের মতো, গায়ের রং ফর্সা, চোখ দুটো মায়ায় ভরা, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল রয়েছে। বয়স 17 বছর, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সবার চোখের মনি তে। পাপা, তুমি এসেছো? আমায় এখান থেকে নিয়ে যাও পাপা, ও আমায় মেরে ফেলবে। দেখো না, তোমার বন্ধুর ছেলে আমায় বিয়ে করতে চাচ্ছে বলেই তে ওর পাপার কাছে যেতে নেয়, আর জাঙ্কুক তার হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। মামনি, তুমি চিন্তা করো না, আমি তোমায় নিয়ে যাব এখান থেকে। আর তুমি কি সব বলছো? ও আমার বন্ধুর ছেলে না। কিন্তু এই গ্যাংস্টারটা তো আমাকে তাই বলেছে পাপা। জাঙ্কুক, আমার মেয়েকে ছেড়ে দে, ওর যদি কিছু হয় আমি কিন্তু তোকে ছেড়ে দিব না। আমি বুঝতে পারছি এই সব কিছু তোর সাজানো। ভালোই ভালোই বলছি, ছেড়ে দে। ছেড়ে তো দিব পাপা, তার আগে বিয়েটা করে নি, সবে তো শুরু। তোর বিনাশের দিন গুনতে থাক মিনহো। আমি ফিরে এসেছি তোর পাপের বিনাশ করতে, গ্যাংস্টার রূপে। ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। কানে কানে বলে জাঙ্কুক। নাও সাইন করো। না, আমি সাইন করব না। ফিলিক্স, শুভ, স্টার্ট নাও। ফিলিক্স আর শুভ মিনহুর মাথায় গান চালাতে নেয়। তে বলে ওঠে, না, আমি রাজি, আমার পাপাকে মেরো না। না মামনি, তুমি এই বিয়ে করো না, ও তোমার ক্ষতি করবে। জাঙ্কুক, তুই আমার উপর প্রতিশোধ নে। আমার উপর তো তোর ক্ষোভ। তুই আমার মেয়ের এত বড় ক্ষতি করিস না, ওকে ছেড়ে দে, ও এখনো ছোট আছে। নো নো, আমি এত বড় কাঁচা খেলোয়াড় না। তোর দুর্বলতা হচ্ছে তোর মেয়ে, তোর মেয়েকেই আমি চাই। নাও সাইন করো। ভাইয়া প্লিজ, আমাদের ছেড়ে দিন। তে কান্না করতে করতে কথাটা বলল। ওর মুখ থেকে ভাইয়া শুনে জাঙ্কুক আরো রেগে যায়। এই মেয়ে, আমি তোমার কোন জন্মের ভাইয়া লাগি? আর এইভাবে বানরের মতো লাফাচ্ছ কেন? হ্যাঁ, ধমক দিয়ে বলল জাঙ্কুক। তে কান্না করতে করতে বলে, আপনি আমার এই জন্মের ভাইয়া লাগেন। কে জানে ওই জন্মে হয়তো আপনি বাঁদর ছিলেন আর আমি আপনার কলা খেয়ে ফেলেছিলাম বলে আপনি প্রতিশোধ নেওয়ার জন্য এই জন্মে মানুষ হয়ে আমায় বিয়ে করছেন।
আমি আবার বানানা খেতে খুব লাইক করি। আমি আপনাকে অনেকগুলো বানানা দিব। বানর ভাইয়া, আপনি আমায় ছেড়ে দেন। জঙ্কুক ওর কথা শুনে হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছে না। এত বোকা বোকা কথা যে ও বলতে পারে তা জানা ছিল না। ও অনেক কষ্টে হাসিটা চেপে রেখে পেপার এগিয়ে দেয় সাইন করার জন্য। তে বাচ্চাদের মতো কান্না করছে আর ওর বাবার দিকে তাকাচ্ছে। কোনো মেয়ে চায় না যে তার বাবা মা তার জন্য জীবন দেখ, তেমন তেও চায় না তার বাবার কোনো ক্ষতি হোক তার জন্য। ও কিছু একটা ভেবে সাইন করে দিল। জঙ্কুক আগেই সাইনটি করে রেখেছে, তাই বিয়েটাও হয়ে গেল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। দুইজন 3 বার কবুল বলে বিয়েটা স্বীকার করে। তে কান্না করতে করতে ওর পাপাকে গিয়ে জড়িয়ে ধরে। মামুনি, আমি কিছু করতে পারলাম না তোমার জন্য। আমার সামনেও তোমায় বিয়ে করলো জোর করে। আমি বেঁচে থেকে কি করলাম? আমার মেয়ের সর্বনাশ আমায় দেখতে হলো। কেন বেঁচে আছি আমি? জঙ্কুক বলে ওঠে, নিজের সর্বনাশ দেখার জন্য শ্বশুর মশাই আজ থেকে শুরু। আপনার কাছে থেকে একে একে সব কিছু কেড়ে নিব আমি। জঙ্কুকের হাত ধরে বলল, চলো। না, আমি কোথাও যাব না আমার পাপাকে ছেড়ে। এই মেয়ে, আমার সাথে চলো। আজ থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে। আজ থেকে আমি তোমার স্বামী, তুমি মিসেস জঙ্কুক কিম তেয়ং না। সো চলো আমার সাথে। গান বের করলো জঙ্কুক। মামুনি, তুমি যাও, আমি তোমায় আমার কাছে নিয়ে আসবো, চিন্তা করো না। একদিন সহ্য করো। ফিলিপ, সুহ ওনাকে সসম্মানে বাসায় দিয়েছো। জি স্যার। যান, চলো আমার সাথে। জঙ্কুক থেকে কোলে করে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট করে। গাড়ি যায় জিয়ন প্যালেসে। থেকে কোলে করে গাড়ি থেকে নামিয়ে সামনের দিকে হাঁটা শুরু করে জঙ্কুক। তে দেখছে কত সুন্দর, মনে হচ্ছে ফুলের বাগান, অনেকগুলো ফুল, চারিদিকে ফুলের গন্ধে মোহমোহ করছে। মাঝে একটি দোলনাও আছে, পাশে রয়েছে ঝর্ণা। সব মিলিয়ে খুব ভালো লাগছে তের। ও ভুলেই গেছে ও জঙ্কুকের কোলে আছে। জঙ্কুক থেকে নিয়ে বাড়ির মেন গেটে পা রাখে। দাঁড়াও, মেয়েটিকে। জঙ্কুক কাউকে কৈফিয়ত দেয় না, চলে যেতে নাই জঙ্কুক। চুপ বেয়াদব, কিছু বলি না বলে এই না যে তুমি মাথায় চড়ে বসবে। আগে জানতাম তুমি গুন্ডামি করলেও মেয়েদেরকে সম্মান দিতে জানো, কিন্তু না, আমি ভুল। কোথা থেকে কোন মেয়েকে জোর করে নিয়ে এসেছো? ব্যাস, তোমার কথা বলা শেষ? ভয়ঙ্কর রূপ ধারণ করে জঙ্কুক। না, তুমি এখনই এই মেয়েকে সসম্মানে তার বাড়িতে দিয়ে এসো। ভুলে যেও না, আমি লিজা এখনো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে আমার ছেলের করে যাওয়া শখের বাড়িতে এসব গুন্ডামি তো আর করতে দিব না। গুন্ডামি যদি করতেই হয় তাহলে বাড়ির বাইরে যেয়ে করো, এই বাড়িতে না। তে সব শুনে চোখ বন্ধ করে আছে। বাসার সবাই নীরব দর্শকের মতো দেখছে, কারণ এখানে যে দুইজন কথা বলছে তাদের দেখে এই বাসার সবাই ভয় করে। এই ভদ্র মহিলাটি হচ্ছে জঙ্কুকের দাদি। এই বাড়ির সবকিছু তার কথা মতো সবাই চলে, শুধু জঙ্কুক ছাড়া। মনিমা, আমি কোনো মেয়েকে তুলে নিয়ে আসিনি। ও হচ্ছে এই বাড়ির বউ, তোমার নাত বউ। বরণ করে ঘরে নেওয়ার ব্যবস্থা করো, ডাকো সবাইকে। জঙ্কুক বউ নিয়ে এসেছে তো, জোরে শয়তানি হাসি দিয়ে বলল জঙ্কুক। লিসা সহ উপস্থিত সবাই বড়সড় শক খায়, কারণ সবাই জানে জঙ্কুকের মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। হঠাৎ আজকে এই মেয়েটাকে কোলে করে নিয়ে এসে বলছে ওর বউ, এটাকেও বিশ্বাস করতে পারছে না। এই বাড়ির বউ মানে? রাস্তা থেকে যাকে তাকে কোলে তুলে নিয়ে এসে বলবি এই বাড়ির বউ? বরণ করে ঘরে তোলো, তা হবে না। যেখান থেকে এই মেয়েকে নিয়ে এসেছিস আবার সেখানেই রেখে আয়। আমি যাকে তাকে এই বাড়ির বউ করে নিয়ে আসিনি মনিমা, আমি মিনহর মেয়ে তেকে বিয়ে করে নিয়ে এসেছি। এতে তুমি বরণ করে ঘরে নিবা বা নিবা না তাতে আমার কোনো ব্যাপার না। আমি প্রতিশোধ চাই, কঠিন প্রতিশোধ। বলে তেকে উপরে নিজের রুমে নিয়ে যায় জঙ্কুক। এদিকে লিজা ভাবছে জঙ্কুকের মেয়েকে বিয়ে করেছে প্রতিশোধ নিতে, কিন্তু তে তো এতে কোনো দোষ নেই, তাহলে ওকে শাস্তি দেওয়া ঠিক হবে না। দেখি যদি জঙ্কুককে বোঝাতে পারি মেয়েটাকে ছেড়ে দিতে। জঙ্কুকের রুমের দিকে যায় লিজা। এদিকে জঙ্কুক থেকে রুমে নিয়ে এসে খুব জোরে বেডে ফেলে দেয়। একটা মানুষের উপর সবচেয়ে বেশি ঘৃণা করলে তাকে যেভাবে ছুঁড়ে ফেলে দেওয়া যায় ঠিক সেভাবে।
এভাবে কেউ ফেলে দেয়? ও মা গো, আমার হাড় সবগুলো গেল। রাক্ষস, ইউগান্ডা জলহস্তি, লাগে না আমার? লাগবে জান, আরো বেশি করে লাগবে। সবে তো শুরু। নিজেকে তৈরি করে নাও আমার প্রতিশোধের আগুন সহ্য করার জন্য। আমি নিজে যে আগুনে জ্বলছি, তোমাকেও সেই আগুনেই জ্বলতে হবে, আই প্রমিস। তের খুব কাছে গিয়ে বলল জাংকুক। তে বুঝতে পারছে না জাংকুক কিসের প্রতিশোধের কথা বলছে। ও তো কিছুই করেনি, তাহলে এমন করছে কেন জাংকুক? তে জাংকুককে চেনে 3 মাস যাবত। প্রথমে জাংকুক থেকে তার বাবার ফ্রেন্ডের ছেলে বলে পরিচয় দেয়, বাট তে বিশ্বাস করে না। পরে আস্তে আস্তে জাংকুক ওদের ফ্যামিলির সব কথা বলে। জাংকুক এবার বাবার সাথে তের বাবার ছবি দেখায়, আর কিছু ফ্যামিলির ছবিও দেখায়। সেই ছবিগুলোতে 2 ফ্যামিলির সবাই আছে। তারপর থেকে তে জাংকুকের সাথে মাঝে মাঝে কথা বলতো, কিন্তু সেভাবে না। আজকে কলেজের ছুটির পর বাইরে এসে গাড়িতে উঠতেই যাবে, তখন জাংকুক তাকে জোর করে তুলে নিয়ে আসে। তারপরের ঘটনাগুলো তো তোমাদের জানা। জাংকুকের খুব কাছে চলে আসে। তে রেগে গিয়ে জাংকুকের শার্টের কলার টেনে ধরে বলে, তুই গুন্ডা হতে পারিস, কিন্তু আমার কাছে দেখাতে আসবি না। ভুলে যাস না আমি কিম তেয়ং। আমিও দেখে নিব তুই কি করতে পারিস। আর সাবধান করছি, আমায় ছোঁয়ার চেষ্টাও করবি না, তাহলে ভালো হবে না। আর তুই কিসের প্রতিশোধের কথা বলছিস? হ্যাঁ, আমি তোর কোন জন্মের পাকা ধানে মই দিয়েছি? রাগ করলে তোর মাথায় ঠিক থাকে না, তাই যা আসে রাগের মাথায় তাই বলে দেয়। আমার কলার ছাড়ো। জীবন জাংকুকের কলার ধরা, এত বড় সাহস তোমার? মুখে তোতা পাখির মতো কথা ফুটছে, তাই না? কথা থাকবে না। আর কি যেন বলছিলে? কিসের প্রতিশোধ? কোন জন্মের প্রতিশোধ? পরে বুঝতে পারবে। আর তোমায় ছোঁয়া যাবে না বলছো তো? রেডি থাকো আজকে রাতের জন্য। তের হাত শক্ত করে ধরে কথাগুলো বলল জাংকুক। জাংকুক কথাগুলো বলে ওয়াশরুমে যায়, আর তে এইদিকে কান্না করছে আর বলছে তার সাথে কেন এমন হলো, তার কি অপরাধ? কোন অপরাধে জাংকুকের মতো একজনকে স্বামী হিসাবে পেল তার লাইফে? এদিকে লিজা এসেছিল জাংকুককে রাজি করানোর জন্য, কিন্তু তে আর জাংকুকের বলা কথাগুলো শুনতে পারে সে। এই সেই মেয়ে যে জাংকুকের মতো গুন্ডা রাগী জেদি ছেলেকে ঠিক করতে পারবে ওর ভালোবাসা দিয়ে। জাংকুকের প্রতিশোধের আগুন নিভিয়ে দেবে। যদি আমি মেয়েটাকে ভুল না চিনি, মেয়েটাকে যে করে হোক এই বাড়িতে রাখতে হবে বলে নিচে চলে গেল লিজা। এই কোথায় তোরা? বাসায় নতুন বউ এসেছে, সেই দিকে কি তোদের খেয়াল আছে? কেন মণিমা, কি করতে হইব? একজন কাজের লোক এসে লিজাকে বলল, ও তুই জিমিনকে আমার কাছে ডেকে নিয়ে আয়। কিছুক্ষণ পর, মণিমা আমায় ডেকেছিলে? হ্যাঁ দিদিমণি, এসো আমার কাছে এসো। এই নাও। মণিমা, এইগুলো দিয়ে কি করব? এই বেনারসি আর গহনা, এইগুলো দিয়ে তোমার বৌমণিকে সাজিয়ে দাও। আমি বিয়েটা মেনে নিয়েছি, আর তোমরা সবাই তেকে এই বাড়ির বৌমণি হিসাবে মেনে নিবা। ওকে মণিমা। জিমিন হচ্ছে জাংকুকের একমাত্র ছোট বোন, খুব মিষ্টি দেখতে। জাংকুক যতটা জেদি ও ততটাই শান্ত, সবার আদরে সে। তে বসে কান্না করছে। তে কারো গলার আওয়াজ পেয়ে সেই দিকে তাকিয়ে দেখে তার মতো বয়সে একটা মিষ্টি মেয়ে। কি তুমি আমায় চিনতে পারছো না, তাই তো? আমি হচ্ছি রায়বাগিনী বলে হেসে দেয় জিমিন। তে ওর দিকে জিজ্ঞাসার ভঙ্গিতে তাকিয়ে থাকে। ও সরি, বুঝতে পারছো না তো, আমি তোমার একমাত্র ননদ জিমিন। জিমিন বৌমণি বলে জড়িয়ে ধরে। জিমিন এভাবে জড়িয়ে ধরাতে তের খুব ভালো লাগছে। মনে হচ্ছে ও যেন তের আপনজন, অথচ আজ তাকে প্রথম দেখছে। জিমিন আরো অনেক মজার মজার কথা বলে তেকে হাসাইছে। তে যেন এই বাড়িতে কাছের ও কথা বলার মতো মানুষ পেল। বৌমণি দেখো তোমাকে কত সুন্দর করে সাজিয়েছি। তে কথা আর হাসির তালে এতটাই মগ্ন ছিল যে সে বুঝতেই পারেনি সাজ হয়ে গেছে। সে আয়নায় নিজেকে দেখে। মেরুন কালারের শাড়িতে তাকে অসম্ভব সুন্দর লাগছে। ভারী গয়নাও পরিয়ে দিয়েছে। গহনাগুলো মনে হচ্ছে আগের হবে, কারণ অনেক ভারী, কিন্তু কাজগুলো অনেক সুন্দর। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কপালে ছোট্ট একটা স্টোনের জিপ, হালকা মেকআপ, সব মিলিয়ে থেকে পরীর মতো লাগছে। বৌমণি, বলো। আজ ভাইয়া তোমাকে দেখে ফিদা হয়ে যাবে। যা সাজিয়েছি না, নজর না লেগে যায়।
জাংকুকের কথা বলতেই তের মুখটা ছোট হয়ে যায়, কারণ ওকে তো আজ জাংকুকের জন্য এভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। জাংকুক জানোয়ারের মতো তার উপর ঝাঁপিয়ে পড়বে। না, এ হতে দেওয়া যাবে না, আমার কিছু একটা করতেই হবে। কি হলো বৌমনি, কোথায় হারিয়ে গেলে? কই না তো, কিছু না। আচ্ছা চলো, তোমার ভাইয়ার ঘরে দিয়ে আসি। এই কথা শুনে তের বুকের ভিতর দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। মানুষরূপী জানোয়ারের থেকে ও নিজেকে আজ কিভাবে রক্ষা করবে। জিমিন থেকে জাংকুকের রুমে দিয়ে যায়। তে ঘুরে ঘুরে রুমটা দেখে। অনেক রকমের ফুল ও ছোট ছোট লাইট দিয়ে রুমটা সাজিয়েছে। এতটুকু সময়ের মধ্যে এত কিছু। তে বেডে গিয়ে ফুলের মধ্যে বসে আছে আর ভাবছে সব মেয়ের এই রাতটা নিয়ে কত স্বপ্ন থাকে, যে তার স্বপ্নের রাজকুমারের সাথে এই রাতটা উপভোগ করবে, কিন্তু তার হলো না। জাংকুক সব শেষ করে দিল। যাকে ঘৃণা করি তাকে কিভাবে স্বামীর অধিকার দেব, এসব ভাবতে ভাবতে কেউ রুমে এসে দরজা লক করে দেয়। সেটা আর কেউ না, জাংকুক নিজেই। শয়তানি হাসি দিয়ে জাংকুক তের দিকে এগোতে থাকে। তের হাত পা কাঁপছে। এখনই যে তাকে ছিঁড়ে খাবে মানুষটি। এই গন্ডারটার উপর কোনো বিশ্বাস নেই তার। জাংকুক তের খুব কাছে চলে যায়। আমার কাছে আসবেন না, দোহাই আপনার, প্লিজ আমাকে ছেড়ে দিন। এই মেয়ে, কখন থেকে ডাকছি, কথা কানে ঢোকে না? আর এইভাবে না না করছো কেন? অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল জাংকুক। ও, তার মানে ক্যান্সারটা আমার কাছে আসেনি, আমার মনের ফুল ছিল। ভয় পেয়ে পুরো শরীর আমার ঘেমে গেছে, কিন্তু এই গুন্ডাটাকে বুঝতে দেওয়া যাবে না আমি ভয় পাচ্ছি। মনে সাহস নিতে তাকিয়ে দেখে তার সামনে একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। গায়ে মেরুন কালারের শেরওয়ানি পরেছে। ফর্সা হওয়ার জন্য এই কালারে তাকে আরো সুন্দর লাগছে। এত লম্বা যে ভালো করে দেখাও যাচ্ছে না। 6 ফিট লম্বা তো হবেই। চুলগুলো স্পাইক করা, সব মিলিয়ে হিরোদের মতো দেখতে, যাকে বলে পুরাই ক্রাশ। ও যদি তেকে জোর করে বিয়ে না করে প্রপোজ করত, তাহলে তে রাজি হয়ে যেত। এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন আমার দিকে? এমন ভাবে তাকিয়ে আছো মনে হয় এখনই খেয়ে ফেলবে। আমার বুঝি লজ্জা করে না? শয়তানি হাসি দিয়ে বলল জাংকুক। জাংকুকের কথাই তের ঘোর কাটলো। তে ঘৃণার চোখে জাংকুকের দিকে তাকায়। মিস্টার জিয়ন জাংকুক, আপনার মতো গুন্ডার তো লজ্জা করার কথা না। কই, যখন আমায় তুলে নিয়ে এসে ব্ল্যাকমেল করে আমায় বিয়ে করলে, তখন কোথায় ছিল আপনার সেই লজ্জা? একটা কথা শুনে রাখুন মিস্টার জাংকুক, এই তে কাউকে দেখে ভয় করে না। আপনি যত বড় কিলার মাস্তান গুন্ডা সন্ত্রাসী হন না কেন, আমায় দেখাতে আসবেন না। আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা। আপনার ছায়াও আমি দেখতে চাই না, আর আপনি আমায় টাচ করার চেষ্টাও করবেন না। কথাগুলো বলে তে বেডের ওপর শুয়ে পড়ে। জাংকুক এমনিতে খুব রাগী টাইপের ছেলে, তার মধ্যে তে আজকে অনেক কথা শুনিয়েছে যা সে নিতে পারেনি। আর তে এভাবে শুয়ে পড়াতে জাংকুকের রাগ চরম পর্যায়ে উঠে যায়। জাংকুক এক ঝটকা দিয়ে তেকে বেড থেকে তুলে ফ্লোরে দাঁড় করায়। কি হয়েছে, এভাবে আমায় দাঁড় করালেন কেন? এত বড় মেয়ে হয়েছ, আদব কায়দা শেখনি? মানে কি বলতে চাচ্ছেন? আজ তো তোমার আমার বাসর, আর স্বামী রুমে আসলে যে তার পায়ে হাত দিয়ে সালাম করতে হয়, এইটুকু জানো না? শয়তানি হাসি দিয়ে বলল জাংকুক। সালাম করব আমি, তাও আবার আপনাকে? হাউ ফানি। করতে তো তোমাকে হবেই জান। কখনোই না, আপনার মতো নিচু লোক সালামের যোগ্য না। জাংকুক রেগে গিয়ে ড্রয়ারে রাখা গানটা বের করে তের মাথায় টার্গেট করে। তে ভয় পেয়ে যায়। ওর জানা ছিল না যে বাসর রাতে কোনো স্বামী তার বউকে সালাম না করার জন্য এভাবে গান বের করে মেরে ফেলে দেওয়ার ভয় দেখায়। অবশ্য এই গুন্ডার কাছে অসম্ভব বলে কিছুই নেই। বলা তো যায় না, মেরে যদি ফেলে দেয় তাহলে কেউ জানতেও পারবে না। আর এখানে সবাই গুন্ডাটার বাড়ির লোক আছে, সো সালামটা করি, পরে যা হবে দেখে নিব। কি হলো, এবার তো করবে? গানটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে বলছে জাংকুক। হ্যাঁ করছি বলেতে জাংকুকের পা ধরে সালাম করে, আর ওর চোখ দিয়ে পানি পড়ে, কারণ সে এমন একজনকে সালাম করছে যে কিনা শুধু ঘৃণার যোগ্য। জাংকুক থেকে ফ্লোর থেকে তুলে সামনে দাঁড় করায়। চোখের পানি তো আজ থেকে পড়তে শুরু হলো সুইটহার্ট, জমা রাখো। আজকেই সব বের করে দিলে বাকি দিনগুলোতে কি করবে? এটাই তো তোমার সঙ্গী আজ থেকে।
আজ থেকে তোমার আর তোমার প্রতারক বাবার শাস্তি ভোগ করার সময় শুরু। কাউকে ছাড়বো না আমি, তোমার বাবাকে তো নয়। তে অযোধ্যায় কান্না করছে। ও জঙ্কুকের কথা আর কিছুই বুঝতে পারছে না, কিভাবেই বা বুঝবে। জঙ্কুক তো শুধু প্রতিশোধের কথাই বলছে, কারণটা তো বলছে না। আর তেকে এর আগে এভাবে কেউ কথা শোনায়নি। ওর মা যখন মারা যায় তখনও কথা বলতে পারে না, কারণ ও তখন অনেক ছোট ছিল। ছোট থেকে ওর পাপা ওকে বাবা মায়ের আদর দিয়ে বড় করেছে, কোনো আঁচ আসতে দেয়নি ওর গায়ে। আর আজ সেই পাপাকে নিয়ে জঙ্কুক বাজে কথা বলছে। তে তো এটা সহ্য করবে না। তে মুখ খুলে, ইনাফ ইজ ইনাফ মিস্টার জঙ্কুক। আপনার সাহস কি করে হয় আমার পাপার সম্পর্কে এভাবে কথা বলতে? আপনার মুখে আমি আমার পাপার নাম শুনতে চাই না। আপনি একটা নোংরা লোক। আপনাদের মতো জানোয়াররা সব কিছু করতে পারে। তের মুখে শেষের কথাটা শুনে জঙ্কুকের মাথায় চরম রাগ উঠল। জঙ্কুক অগ্নি দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বলল, আমি জানোয়ার, নোংরা লোক? ভেবেছিলাম কিছু করব না, কিন্তু এখন দেখছি তুমি সেটাই চাও। জঙ্কুক তের দিকে এগোতে থাকে। তে পিছিয়ে যায়। এই রূপটাতে জঙ্কুককে হিংস্র বাঘের মতো লাগছে। তে পেছাতে পেছাতে বলে, কি করবেন কি আপনি? পুরো কথা না বলতে দিয়ে জঙ্কুক বেডে ফেলে দু হাত চেপে ধরে ওর উপর ওঠে। তে ভয়ে চিৎকার দিয়ে ওঠে, দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না, প্লিজ আমায় ছেড়ে দিন। আমি আর কখনো আপনার মুখে মুখে কথা বলবো না। কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলল তে। জঙ্কুকের রাগের মাত্রা বেশি ছিল, আর তের বাবার উপর তার প্রতিশোধের নেশা ছিল, তাই সে তের কান্না শুনতে পাচ্ছে না। জঙ্কুক এবার এক হাত দিয়ে তের চুলের মুঠো ধরে, অন্য হাত দিয়ে তের গলা চেপে ধরে। জঙ্কুক তেকে কিস করতে থাকে। জঙ্কুক তের উপর এতটাই রাগ ছিল যে তার কিসগুলো কামড়ে পরিণত হয়। তে চিৎকার করতে করতে বলে, আমার ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দিন। জঙ্কুক কিছুতেই তেকে ছাড়ে না। সে তের ঠোঁট ছেড়ে গলায় ঘাড়ে কামড় দিতে থাকে। শাড়ির আঁচলাটা বুক থেকে সরিয়ে বুকে ও পিঠে কামড় দিতে থাকে। জঙ্কুক যেন এক প্রতিশোধের খেলায় মেতেছে। সে তার মধ্যে নেই, তার কাছে এখন প্রতিশোধটাই আসল। রাত ৩টা। তে জঙ্কুকে দেওয়া কিস নামের কামড়গুলো সহ্য করতে না পেরে এক পর্যায়ে সেন্সলেস হয়ে যায়। তেকে এভাবে ফেলে রেখে জঙ্কুক ডোর লক করে বাহিরে যায়। জঙ্কুক মনে মনে খুব খুশি আজ যে সে তার শত্রুর মেয়ের উপর প্রতিশোধ নিয়েছে। সবে তো শুরু, এখনো অনেক কাজ বাকি আছে জঙ্কুকের। ও ছাদে গিয়ে এসব ভাবছে আর সিগারেট খাচ্ছে। কিছু সময় পরে ভোরের আলো ফুটতে জঙ্কুক রুমে যায়। সে এমন কিছু দেখবে তা কল্পনাও করতে পারেনি। জঙ্কুক বেডের দিকে তাকিয়ে দেখে বেডে একটা পরী শুয়ে আছে। জঙ্কুক তেকে এর আগেও অনেকবার দেখেছে, কিন্তু প্রতিশোধের দৃষ্টিতে। ভোরের আলোতে তেকে দেখতে অনেক সুন্দর লাগছে, যাকে বলে ডানা কাটা পরী। জঙ্কুক তের মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। তের মুখটা যেন মায়ায় ভরা। জঙ্কুকের চোখ যায় তের শরীরের দিকে। জঙ্কুক আটকে ওঠে। সে কাল রাতে রাগের মাথায় মেয়েটার কি অবস্থাটা না করেছে। নিষ্পাপ পিচ্ছি মেয়েটাকে সে রাক্ষসের মতো কামড় দিয়েছে। তের ফর্সা শরীরে জঙ্কুকে দেওয়া কামড়গুলো কেটে বসেছে। তের পুরো শরীরে জঙ্কুক রাগের মাথায় কাল বাঘের মতো কামড় দিয়েছে। তের মতো পিচ্ছি মেয়ের এই যন্ত্রণা সহ্য হয়নি। জঙ্কুক অনুতপ্ত হয়ে তের দিকে এগিয়ে যায়। তের মাথার পাশে বেডে গিয়ে বসে। জঙ্কুক থেকে যে অবস্থায় রেখে গেছে সেই অবস্থায় আছে। শাড়িটাও এলোমেলো হয়ে আছে, যার জন্য সব ক্ষত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। জঙ্কুক কল্পনাও করতে পারেনি সে তের এমন অবস্থা করবে। তের এই অবস্থা দেখে তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়। জঙ্কুক উঠে গিয়ে তের জন্য মলম নিয়ে আসে ক্ষতস্থানে লাগানোর জন্য। জঙ্কুক মলম হাতে নিয়ে যখন তের ক্ষত স্থানগুলোতে লাগাতে যাবে, তখন জঙ্কুকের আগের কথা মনে পড়ে যায়। তাদের সাথে ঘটে যাওয়া অত্যাচার, অবিচার, আঘাতের কথা মনে পড়ে যায়। জঙ্কুক সাথে সাথেই ভয়ানক রূপ ধারণ করে, হাতের মলম ছুঁড়ে ফেলে দেয়। জঙ্কুক সেন্সলেস হওয়া তেকেও ছাড় দেয় না। তেকে ওই অবস্থায় বেডে বসিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে, আমি তোকে আর তোর বাবাকে কোনো দিনও ক্ষমা করব না। আরে তোরা তো মানুষ নামে অমানুষ। মানুষের থেকে তোরা শুধু কেড়ে নিতে জানিস। তোদের মতো মানুষরা যে কেন বেঁচে আছিস,
তোরা সমাজের কলঙ্ক। আমি তোকে আর তোর বাবাকে কিছুতেই ছাড়বো না। আরে তোর বাবার দেওয়া আঘাতের থেকে আমার দেওয়া আঘাত তো সামান্য মাত্র। তোদের বাবা মেয়েকে আমি আঘাতে আঘাতে শেষ করব। আমি জানি এখানে থাকলে আমি তোর উপর অত্যাচার করতে পারবো না। মণিমা বাধা দিবে। আমি তোকে অনেক দূরে নিয়ে যাব। কয়েকদিন ঘুমিয়ে নে শান্তি করে, আর তো মাত্র কয়েকটি দিন। তোদের বাবা মেয়ের শান্তির ঘুম আমি হারাম করব। শয়তানি হাসি দিয়ে বলল জঙ্কুক। তের এখন আস্তে আস্তে করে জ্ঞান ফিরছে, কারণ জঙ্কুক যেভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথা বলল, তার উপর আবার কথা শেষ করে জঙ্কুক থেকে বেঁধে ফেলে দিয়ে যায়। তে সারা শরীরে খুব ব্যথা অনুভব করছে, মাথাটা ভারী লাগছে, আর কানের কাছে ভাঙা চেয়ারের আওয়াজ আসছে। তে কিছুতেই বুঝতে পারছে না। সে একটু একটু করে চোখের পাতা খোলে, চোখটা খোলার শক্তিটুকুও পাচ্ছে না। তে এতটা খারাপ লাগছে তার বলে বোঝানো যাবে না। তে তাকিয়ে দেখে জঙ্কুক রুমের জিনিসগুলো ভাঙছে। জঙ্কুককে দেখে একদম রাগী বাঘের মতো লাগছে। তে এমন অবস্থায় জঙ্কুককে দেখে ওর বুকটা ভয়ে কেঁপে ওঠে। সে কান্না করে দেয়। কালকে জঙ্কুকে দেওয়া আঘাত ও আজকে এমন অবস্থায় জঙ্কুককে দেখে তের গলা শুকিয়ে যায় ভয়ে। কিভাবে সে এই মানুষরূপী রাক্ষসটার কাছে থেকে মুক্তি পাবে? কি এমন ভুল করেছে সে, যার জন্য এই রাক্ষসটা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? তে কিছু বুঝতে পারছে না। ওর চোখ দিয়ে শুধু অঝোর ধারায় পানি পড়ছে। মুখে হাত দিয়ে কান্না করছে যাতে করে ওই রাক্ষসটা শুনতে না পারে। এমন অবস্থায় যদি দেখে তে জেগে গেছে, তাহলে ওকেও ছুঁড়ে ফেলে দেবে। জঙ্কুকের কিছুটা রাগ কমে যায়। ও বাহিরে যাওয়ার জন্য ডোর খুলতে যেতে নেয়, আর তখনই কান্নার আওয়াজ শুনতে পারে। বেডে তাকিয়ে দেখে তে কাঁপছে। ওপাশ হয়ে শোয়ার কারণে তার মুখটা দেখা যাচ্ছে না। জঙ্কুক শয়তানি হাসি দিয়ে তের দিকে এগিয়ে যায়। তে বুঝতে পারেনি, বুঝবেই বা কি করে? ও তো অন্যদিকে মুখ করে কান্না করছে, কিন্তু তাও জঙ্কুকের চোখ এড়াতে পারেনি। জঙ্কুক তের কানের কাছে গিয়ে জোরে চিৎকার দেয়। আচমকাই এমন চিৎকারে তে খুব ভয় পেয়ে যায়। তে পিছনে ফিরে জঙ্কুককে দেখে জোরে জোরে কান্না করে দেয়। তের এভাবে কান্না ও ভয় পাওয়া দেখে জঙ্কুক জোরে শব্দ করে হেসে দেয়। তের কষ্ট পাওয়াতে ওর থেকে বেশি সুখী ব্যক্তি মনে হয় আর কেউ নাই। জঙ্কুক হাসি থামিয়ে তেকে এক ঝটকায় বেড থেকে তোলে। এমন আচমকাই এভাবে তোলাতে তে ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয়। তে দাঁড়াতে পারছে না, ব্যথায় ওর পুরো শরীর ব্যথা করছে। ও ফ্লোরে ধপ করে পড়ে যায়। জঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। তে ওঠার মতো শক্তিটুকু হারিয়ে ফেলেছে। জঙ্কুক গিয়ে তের পাশে ফ্লোরে বসে। তে ঘৃণার চোখে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক বলতে শুরু করে, কি জান, খুব কষ্ট হচ্ছে তাই না? কোথায় গেল তোমার বড় বড় লেকচার? শুধু একটু কামড়, উপস সরি, কিস দিয়েছি তাতেই এমন অবস্থা। আর তো কিছুই করিনি। কাল যা করেছি তারপরে থেকে জানি যদি ভয় থাকে তাহলে আমার মুখে মুখে কথা বলবে না। আমি যা যা যেমন যেমন যেভাবে বলবো তাই করবে। আর এসব কাঁদার নাটক আমার সামনে করতে এসো না। তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো। তের হাতে একটা লাল শাড়ি ধরিয়ে দিয়ে বলল কথাটি। তে চোখ বন্ধ করে অঝোর ধারায় কান্না করছে। ওর সাথে কাল থেকে যা যা হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। একটা খারাপ স্বপ্নের মতো লাগছে। এই মেয়ে, কথা শোনো না, জোরে কথা না বললে হয় না। তে নিচের দিকে তাকিয়ে কান্না করছে। জঙ্কুক ওর কানটি নিয়ে তের দিকে টার্গেট করে, ধমক দিয়ে বলে, এখন যদি না ওঠো তাহলে আমি কি করতে পারি তা ভালো করে জানো তুমি। আর না জানলে বলো, আমি প্রয়োগ করে দেখিয়ে দিই। তে ভয় পেয়ে ধীরে ধীরে উঠে ওয়াশরুমে যায়। শাওয়ার ছেড়ে দিয়ে কান্না করতে থাকে। কেন জঙ্কুক তার সাথে এমন করছে? জঙ্কুককে দেখে তো গ্যাংস্টার মনে হয় না। ও কেন এই পথ বেছে নেয়? কেন তাকে এইসব করছে? তে জোরে জোরে চিৎকার করে কান্না করছে আর নিজের শরীর বারবার ওয়াশ করছে। বিশেষ করে জঙ্কুক যে জায়গাগুলিতে কামড় দিয়েছে, শরীরে পানি পড়াতে জঙ্কুকের কামড় ও আঁচড় লাগাগুলো স্পষ্ট হয়ে গেছে। তেকে তার বাবা কখনো কোনো কষ্ট দেয়নি, তাকে কেউ কখনো একটা থাপ্পড় অব্দি মারেনি, আর আজ তাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। তে কান্না করতে করতে বলে, বাবা, আমি এই কষ্ট থেকে মুক্তি চাই। আমি আর এই গ্যাংস্টারটাকে সহ্য করতে পারছি না। তুমি আমায় নিয়ে যাও বাবা, আমি যে মরে যাব। চিৎকার করে করে বলছে তে।
ওয়াশরুমে কেউ জোরে জোরে নক করলে তে ভয় পেয়ে যায়। নক করার শব্দ ক্রমশই বাড়তে থাকে। মনে হচ্ছে এখন ডোরটা ভেঙে যাবে। তে কি করবে বুঝতে পারছে না। এই যে জঙ্কুকের কাজ তা ভালো করেই জানে সে। একসময় শব্দটা কম হয়, তে হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু এটা আর বেশিক্ষণ স্থায়ী হলো না। আবার নক করে। এবারে খুব রেগে যায়। এমনিতেও সবসময় তের উপর অত্যাচার করে করে তের শান্তিটুকু কেড়ে নিয়েছে, আর এখন ওর মন খুলে কান্না করাটুকু সহ্য হচ্ছে না। তে উচ্চস্বরে কে বলে ঝাঁঝালো কণ্ঠে,